আজ হলো বুধবার। গত কয়েকদিন ধরেই একটানা রোদ দেওয়ার পরে আজ থেকে আকাশবাবু বৃষ্টি দিতে শুরু করেছেন। আর আজ থেকে শুরু করে এই গোটা সপ্তাহটাতেই বৃষ্টির ফোরকাস্ট আছে। বৃষ্টি যে এখানে কতটা পড়ছে সেটা আদৌ আপনারা বুঝতে পারছেন কিনা তা জানি না। তার কারণ এখানে আবার কলকাতার মতন বিশাল জোরে ঝমঝম করে বৃষ্টিটা হয় না। ইংল্যান্ডে আসার পর থেকে মাত্র দুবার আমাদের দেশের মতন ওইরকম ঝমঝম করে বৃষ্টি হতে দেখেছিলাম। বাদবাকি সময়টাতে এখানে ওই সারাক্ষণ ধরেই টিপটিপে বৃষ্টি হতে থাকে। আর উইকডেজগুলোতে যেহেতু সবার অফিস, স্কুল এইসব খোলা থাকে, তো তাই সাত সকালবেলা বৃষ্টি শুরু হলে না বড্ড বেশি বিরক্ত লাগে। আর আমাদের বাড়িতে একটি মাত্র সদস্য আছে যাকে এই সমস্ত ঝামেলাঝাটি পোহাতে হয় না। সে হচ্ছে আমার ২.৫ বছরের ছেলে টুগ্গু। তাই এই সাত সকালবেলা বাড়ি শুদ্ধ সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়লেও তিনি কিন্তু নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। আমাদের দেশে অবশ্য কিছু কিছু বাচ্চাকে ২.৫ বছরেও স্কুলেতে দিয়ে দেওয়া হয়, কিন্তু ইংল্যান্ডে আমাদের দেশের মতন প্লে স্কুলের সুবিধা অতটা বেশি নেই। আর যে কটা প্লে স্কুল আছে সেগুলো খুবই খরচা সাপেক্ষ। আর তাছাড়া প্লে স্কুলগুলোতে বাচ্চাকে তো ৩ ঘন্টার বেশি রাখাও যায় না। তাই জন্য যে সমস্ত বাচ্চার বাবা মা দুজনেই চাকরি বাকরির সাথে বা কাজকর্মের সাথে যুক্ত, তাদেরকে বাচ্চাদেরকে ডে কেয়ারে রাখতে হয়। তো ইংল্যান্ডে ডে কেয়ারের খরচা কিরকম পড়ে, কত ঘন্টার জন্য রাখা যায় বা কত ছোট বাচ্চাকে ডে কেয়ারে রাখা যায়, সেই সমস্ত কিছু ডিটেলস শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াজ ডেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এই যে আজকে সকালবেলা টিফিনের জন্য একটুখানি কপি আলুর তরকারি আর পরোটা বানিয়ে নিয়েছিলাম। সুদীপ্ত আর কুহু দুজনেই বেরিয়ে গেছে, আর টুকু ওদিকে খেলাধুলা করছে। আর এখন বরঞ্চ আমি আপনাদেরকে জানাই যে ইউকেতে যে সমস্ত ডে কেয়ারগুলো আছে, তো সেখানে কত বছর থেকে শুরু করে কত বছরে বাচ্চাদেরকে রাখা হয়, তাতে খরচা কীরকম পড়ে এবং কত ঘন্টার জন্য ডে কেয়ারে রাখে বাচ্চাদেরকে, তো সেই সমস্ত ডিটেলসগুলো। তো ইংল্যান্ডে ৬ মাস বয়সের বাচ্চা থেকে শুরু করে ৫ বছর বয়সী বাচ্চাদেরকে ডে কেয়ারে রাখা হয়। আর ৬ মাস থেকে ২ বছর বয়সী যেসব বাচ্চাগুলো আছে, তো তাদেরকে একভাবে ট্রিট করা হয়। কিন্তু ২ বছর থেকে ৫ বছরের যেসব বাচ্চাগুলো আছে, তো তাদেরকে একটা প্লে স্কুলের যেরকম এনভায়রনমেন্ট হয়, তো সেই রকমভাবে রাখা হয়। মানে ওর মধ্যে বাচ্চারা খেলাধুলা করে, টুকটাক মানে নিজের টেক কেয়ার করা, নিজের হাতে খাওয়া, এই সমস্ত জিনিসগুলো শেখানো হয়। কিছু টুকটাক হয়তো পড়াশোনা করানো হলো, এই সমস্ত জিনিসগুলো করা হয়। যেটুকুনি জানতে পেরেছি যে এক একজন যে কেয়ারটেকার থাকে, তো তারা একসাথে ৩টে বাচ্চা দেখাশোনা করে। মানে একজন কেয়ারটেকারের হাতে ৩টের বেশি বাচ্চাকে কিন্তু দেওয়া হয় না। আর ডে কেয়ারগুলোতে খাবার দাবার সাধারণত দেওয়া হয়, কিন্তু কেউ যদি চায় তো তাহলে বাড়ি থেকেও খাবার দাবার পাঠিয়ে দিতে পারে বাচ্চাদের জন্য। তো ইংল্যান্ডে যে সমস্ত ডে কেয়ারগুলো থাকে সেগুলো সকাল 7:30 থেকে শুরু করে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। সকাল 7:30 থেকে 5:30 পর্যন্ত হচ্ছে ফুল ডে। তো কেউ চাইলে ফুল ডেও দিতে পারে বা কেউ চাইলে হাফ ডে দিতে পারে, মানে হয়তো সকালের দিকটা দিল বা বিকেলবেলার দিকটা দিল, সেরকমও দিতে পারে। বা কেউ হয়তো চাইলো যে গোটা সপ্তাহ না দিয়ে সপ্তাহের হয়তো 3টে দিন দিল, তো সেটাও করা যেতে পারে। সব সব রকমেরই ফ্লেক্সিবিলিটি আছে। তো ডে কেয়ারের মানে কতটা বয়সী বাচ্চাদেরকে রাখা যায় সেটা জানালাম, আর কতক্ষণ রাখা যায় সেটাও জানালাম। এবারে হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে কত টাকা খরচা হয়। তো টাকার অ্যামাউন্টটা বিশাল হিউজ। কোনো বাচ্চাকে যদি তার বাবা মা ফুল ডে, মানে সকাল 7:30 থেকে বিকেল 5:30 পর্যন্তই এবং 5টা দিনই যদি দেয়, মানে 5 দিন যদি কোনো বাচ্চাকে ফুল ডে দেয় ডে কেয়ারে, তাহলে সেক্ষেত্রে খরচা পড়ে 1300 থেকে 1500 পাউন্ড, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 1,30,000 থেকে শুরু করে 1,50,000, মানে 1.5 লাখ টাকা। কোনো বাচ্চাকে যদি তার বাবা মা 3 দিন পাঠায় ফুল ডে, তো তাহলে সেক্ষেত্রে খরচা পড়ে যায় ওই 700 পাউন্ড থেকে 900 পাউন্ডের মতন, মানে 70,000 থেকে 90,000 টাকার মতন। আবার কোনো বাচ্চাকে যদি তার বাবা মা মনে করুন হাফ বেলা দিল, মানে ফুল টাইম না দিয়ে সকালবেলার দিকে বা বিকেলবেলার দিকে দিল তাদের টাইম অনুযায়ী, তো সেক্ষেত্রেও কিন্তু খরচাটা ওই ধরে নিন 600 থেকে 900 পাউন্ড, মানে ওই 60,000 থেকে 90,000 টাকার মতন খরচা পড়েই যায়। আর যদি কোনো বাচ্চাকে তার বাবা মা 3 দিন দিল হাফ ডে করে, তো তাহলে একটু খরচাটা কম পড়ে, ওই ধরে নিন 40 থেকে 50,000 টাকার মতন সেখানেও খরচাটা হয়। তো এখানে ডে কেয়ারের খরচাটা হচ্ছে বিশাল হিউজ। আর এখানে ওই ডে কেয়ারের মতন যে সমস্ত প্লে স্কুলগুলোতে আছে সেগুলোর খরচাটাও প্রায় সেমই হয়।
আমি প্লে স্কুলে কতটা খরচাপাতি পড়ে সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যদি মনে হয় তো তাহলে দেখে নিতে পারেন। কিন্তু এখানে ডে কেয়ার বা প্লে স্কুল যেগুলোতে পে করতে হয়, তো সেগুলোতে প্রচুর টাকা খরচাপাতি হয়। তো এই হলো ইংল্যান্ডের ডে কেয়ার, যেটা হলো বিশাল খরচা সাপেক্ষ। যেদিন সারাটা দিন ধরে বৃষ্টি হয় সেদিন কেন জানি না সন্ধেবেলার দিকে কলকাতার স্ট্রিট ফুডের কথা ভীষণভাবে মনে পড়ে। চাউ, এগ রোল, মোগলাই পরোটা, মোমো বা নিদেন পক্ষে একটু অন্তত আলুর চপের জন্য মনটা যেন আকুল হয়ে ওঠে। কিন্তু এখানে তো আর ওসব জিনিস পাওয়া যায় না, তো তাই খেতে হলে নিজেকে বানিয়েই খেতে হয়। আজকে তাই ভাবছি বাড়িতে একটুখানি মোগলাই পরোটা বানাবো। আজকে তাই ওই কাঁচের বোলটার মধ্যে প্রথমে ময়দা নিয়ে নিয়েছিলাম, তারপরে ওর মধ্যে একটুখানি নুন, চিনি আর একটুখানি বেশি করে ময়ন দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মোগলাই পরোটাতে তেল কিন্তু অনেকটা যায়, যেমন এই এখন মাখার সময়তেও তেলটা বেশি দিলাম, বেলার সময়তেও তেল লাগবে, তাছাড়া যখন ভাজবো তখনও তেল একটুখানি বেশি করে দিয়েই ভাজতে হয়। এই যে ময়দাটা আমার বেশ নরম করে মাখা হয়ে গেছে, তো এখন এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি। মোগলাই পরোটার পুরের সাথে একটুখানি যদি বাদাম দেওয়া যায় তো তাহলে তার টেস্ট যেন আরো বেশি ভালো লাগে। তো তাই আমার কাছে একটুখানি কাঁচা বাদাম ছিল, সেটাকেই একটুখানি তেলেতে ভেজে নিলাম। বাদামটা ভেজে নেওয়ার পরে প্যান থেকে একটুখানি তেল বাটিতে তুলে রেখে দিয়েছিলাম, আর তারপরে ওই প্যানের মধ্যে এখন একটুখানি ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম। এই ব্রেড ক্রাম্বটাকে একদমই অন্যরকম দেখতে, তার কারণ এমনি যে এখানকার দোকানপাট সেখান থেকে এটা নিয়ে নি, এটা একটা চাইনিজ দোকান থেকে কিনে এনেছিলাম। আর সাদা ভ্যাট ভ্যাটে জিনিসটা দেখতে ভালো লাগবে না বলে তাই এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে ভালো করে ভেজে নিলাম। এরপরে মোগলাই পরোটার ভেতরে যে পুরটা বানানো হয় তো সেটাকে রেডি করে নিচ্ছি। তো তার জন্য 3খানা ডিম নিয়েছিলাম, আর এর মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপরে একটুখানি উপর থেকে নুন দিয়ে তারপরে যে ব্রেড ক্রাম্বটাকে রেডি করে রেখেছিলাম তো সেটাকে এর সাথে মিশিয়ে নিচ্ছি। ও এর মধ্যে কিন্তু বাদামটাও অ্যাড করা আছে। এই যে মোগলাই পরোটার পুরটা একেবারে রেডি হয়ে গেছে। আর এরপরে ময়দাটা তো বেশ অনেকক্ষণ ধরেই মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো এখান থেকে এবারে লেচি কেটে নিচ্ছি। আজকে বাড়িতে যে মোগলাই পরোটা বানাচ্ছি সেটা তো দোকানের মতন অত বড় সাইজের বানাতে পারবো না, তার কারণ আমার কাছে অত বড় চাটু নেই। কিন্তু একটু তো বড় সাইজের বানাতে হবে, তো তাই দুটো পরোটার লেচি সাইজের একটা মোগলাই পরোটার লেচি কেটে নিলাম। এরপরে যে জায়গাটায় মোগলাই পরোটাটা বেলবো তো সেখানে একটুখানি বেশি করে তেল দিয়ে দিচ্ছি। আর আমার হাতে যেটুকুনি তেল লেগেছিল ওটুকুনি ওই বেলনের গায়ে লাগিয়ে দিলাম, আর এরপরে যতটা বড় করে সম্ভব ততটা বড় করে এই পরোটাটা বেলে নেব। এই যে বেশ পাতলা করে এবং অনেকটা বড় করে বেলা হয়ে গেছে। এরপরে পরোটার দুটো সাইড ভালো করে মুড়িয়ে দিলাম। এরপরে পরোটার মধ্যে পুরটা বেশ ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম। আগে আগে যখন জানতাম না তো তখন কি করতাম, ওই অমলেটের মতন করে জাস্ট একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিতাম ডিমের মধ্যে, আর তারপরে সেটাকেই ওই পরোটার মধ্যে দিয়ে দিতাম। তো যে কারণে কি হতো, মোগলাই পরোটা একদমই ভালো তৈরি হতো না। কিন্তু যবে থেকে এইভাবে বানাচ্ছি তবে থেকে জিনিসটা খেতে খুব ভালো হয়। আর এই যে মোগলাই পরোটাটা আমার তৈরি করা হয়ে গেছে, এইবারে তেলেতে ভাজবো। আমার কাছে যে চাটু আছে তো তাতেই একটুখানি বেশি করে তেল নিয়ে নিয়েছি পরোটাগুলো ভাজার জন্য। পরোটা তেলের মধ্যে দিয়ে তারপরে একটুখানি খুন্তির সাহায্যে পরোটার যে উপরের ভাগটা সেটার মধ্যে একটুখানি গরম তেলটা ছিটিয়ে দিচ্ছি। কলকাতায় থাকাকালীন দোকানে যখন মোগলাই পরোটা কিনতে যেতাম তো তখন দেখতাম দোকানের লোকেদেরকে এইভাবে মোগলাই পরোটা ভাজতে।
তো পরোটাগুলোকে বেশ দুপিট করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। আর অবশ্যই করে এই সময় কিন্তু গ্যাসটা আমি একেবারে সিমে করে রেখেছিলাম। না হলে ভেতরের যে পুরটা আছে সেটা কোনোভাবেই তৈরি হতো না, মানে কাঁচা থেকে যেত। আর দোকানে যে মোগলাই পরোটাগুলো বানানো হয় তো সেগুলো তো বিশাল বড় বড় চাটুতে বানানো হয়। তো যে কারণে কি করে ওই পরোটাগুলোকে উপরের দিকে, মানে ওই চাটুর উপরের দিকে তুলে রেখে দেয়, যাতে এক্সেস অয়েলটা বাইরে বেরিয়ে যায়। কিন্তু আমার কাছে তো অত বড় চাটু নেই, তো তাই জন্য মোগলাই পরোটাগুলোকে দাঁড় করিয়ে দিয়েছিলাম যাতে এক্সেস অয়েলটা বাইরে বেরিয়ে যায়। আর তারপরে প্লেটের মধ্যে দুখানা টিস্যু পেপার দিয়ে তার উপরে পরোটাগুলোকে রেখে দিয়েছিলাম, যাতে এক্সেস অয়েলটা ওই টিস্যু পেপারে অ্যাবজর্ব করে নেয়। আর এই দেখুন আমার সবকটা পরোটাই ভাজা হয়ে গেছে। তো ৪ খানা মোগলাই পরোটা বানিয়েছিলাম আর তার সাথে ওই একটু আলুর তরকারি করে নিয়েছিলাম। এই মোগলাই পরোটাগুলোকে গোটা গোটা তো সার্ভ করা যায় না, দেখতে খুব বিচ্ছিরি লাগে। তো তাই ৩ টুকরো করে কেটে নিলাম। আর তার সাথে সাথে আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরে কিন্তু কোনো কাঁচা ভাব নেই। বেশ ভালোভাবেই কিন্তু ভেতরটা তৈরি হয়েছে। তো চলুন আলুর তরকারি আর টমেটো সসের সাথে আজকের বাড়িতে বানানো মোগলাই পরোটাটা পরিবেশন করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগে। নমস্কার।